এবার মহাকাশে নজর ইরানের। নিজস্ব প্রযুক্তির রকেট গবেষণা, স্যাটেলাইট উৎক্ষেপণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনার অভিযোগ যুক্তরাষ্ট্রের। এবং পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে হয়রানি চরমে, কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ প্রবাসীদের। ভোগান্তি দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। আন্তর্জাতিক খবরে যাওয়ার আগে জানাবো দেশের খবর। ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের 6 সদস্যের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দলের যে 6 সদস্য আছেন তারা কিছুক্ষণের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপস্থিত হবেন। এখানে তারা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমে একটি বৈঠকে মিলিত হবেন এবং এর পরপর তারা 11:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যাবেন। তারপর তারা আবার ফিরে আসবেন পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। অর্থাৎ আজকের দিনটি আসলে মূলত গতকালকে মার্কিন যে ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রেজারি ডিপার্টমেন্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আইজ্যাক নিম্যান এবং পররাষ্ট্র দপ্তরের ডোনাল্ড লু সহ যে 6 জন কর্মকর্তা এসেছেন তারা গতকালকে পৌঁছালেও তাদের কিন্তু যে আনুষ্ঠানিক আজকে সরকারি মহলগুলোর সঙ্গে আলোচনা সেটি কিন্তু আজকেই হবে এবং আজকেই তারা কিন্তু দেশ ত্যাগ করবেন বিকেলবেলায়। তবে এই ডোনাল্ড লু বাংলাদেশে গত বছর থেকে কিন্তু কয়েক দফা সফর করেছেন। যদিও এই আওয়ামী লীগ সরকারের যে 7ই জানুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত করেছিল তার আগে কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার জন্য কিন্তু বারবারই চাপ প্রয়োগ করেছে সরকারের ওপর। তবে সেটিতে খুব একটা যে ফলপ্রসূ হয়েছে তেমনটি বলা যায় না এবং তারপরে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু ডোনাল্ড লু আবারও এই কয়েক মাস আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে কিন্তু বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করেন এবং তখন কিন্তু তিনি বলেছেন যে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ককে। তবে এখন যে পরিবর্তিত পরিস্থিতি, ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পরে শেখ হাসিনার যে পতনের এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার যেটি প্রতিষ্ঠিত হয়েছে সেটিতে কিন্তু যুক্তরাষ্ট্রের এক ধরনের তাদের প্রতি সমর্থন আছে এবং এই সরকারের সঙ্গে কিন্তু তারা কাজ করতে চায় বলে বারবার জানিয়েছিল। যদিও ডোনাল্ড লু যেহেতু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের, সেহেতু তিনি কিন্তু সচরাচরই এই অঞ্চলে সফর করেন, বিশেষ করে দিল্লি এবং ঢাকা একই সঙ্গে সফর করেন। সেই জায়গা থেকে আসলে দিল্লি হয়ে তিনি কিন্তু ঢাকায় আসছেন। এখন ভারতে যেই বাংলাদেশের সঙ্গে কূটনীতি, সেই কূটনীতিতেও কি তার সফরটি গুরুত্ব বহন করে কিনা সেটাও কিন্তু এখন আলোচনার বিষয় রয়েছে। অর্থাৎ আজকে হয়তো বৈঠকের পরে আমরা পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই বৈঠকের যে এজেন্ডাগুলো কী কী ছিল এবং কী কী বিষয় তিনি আসলে আলোচনা করতে এখানে এসেছিলেন। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ডোনাল্ড লু সহ মার্কিন যুক্তরাষ্ট্রের 6 কর্মকর্তার বাংলাদেশ সফরের। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এবার নিজস্ব প্রযুক্তির রকেটে মহাকাশে গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার উপরে স্থাপন করা হয়েছে স্যাটেলাইটটি। চামরান-1 স্যাটেলাইটটির মূল কাজ মহাকাশে কোন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে তা যাচাই করা। তবে তেহরানের স্যাটেলাইট উৎক্ষেপণকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। প্রেসিডেন্টের মৃত্যুসহ নানা কারণে বিলম্বের পর মহাকাশে ইরানের স্যাটেলাইট। হামাস ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে মহাকাশে গবেষণা স্যাটেলাইট পাঠালো ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর তৈরি রকেটে করে স্থানীয় সময় শনিবার উৎক্ষেপণ করা হয় চামরান-1 স্যাটেলাইটটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনা জানায়, IRGCর অ্যারোস্পেস বিভাগের তৈরি করা কায়েম 100 রকেটে করে পাঠানো হয় গবেষণা স্যাটেলাইটটি। ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার ওপরে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয় 60 কিলোগ্রাম ওজনের স্যাটেলাইটটি। মহাকাশে কোন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে তা যাচাই বাছাই করাই চামরান-1 মূল উদ্দেশ্য বলে জানা গেছে। এরই মধ্যে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এটি। ভূ নিয়ন্ত্রণ কক্ষে সংকেত এসেছে বলেও জানান সংশ্লিষ্টরা।
ইরানের এই স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত যুক্তরাষ্ট্রের। তেহরানের এই কার্যক্রমকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা হিসেবে দেখছে তারা। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তেহরানের স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা বিধিকে লঙ্ঘন করে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে ইরান। সবশেষ চলতি বছরের শুরুতে সোয়ারা নামের একটি স্যাটেলাইট পাঠায় তেহরান। চামরান-1 আরও আগে উৎক্ষেপণ করার কথা থাকলেও গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে পিছিয়ে যায় তা। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে এটিই প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ দেশটির। মৌসুমী সাথী, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার পিয়ংইয়ং সফরকালে রুশ নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু বৈঠক করেন কিমের সঙ্গে। বৈঠক গঠনমূলক হয়েছে জানিয়ে পুতিনের সুস্বাস্থ্য ও কাজে সফলতা কামনা করেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপকে পারস্পরিক নিরাপত্তা স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির জন্য সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। 조선민주주의인민공업체를 더욱 확대해 나갈 것이께서는 이날 저녁 러시아 연방 아르동지를 또다시 접견하시고 রাশিয়ার সঙ্গে ইরান ও উত্তর কোরিয়ার মিত্রতা নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র। এর মধ্যেই যৌথ সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীন। দেশগুলো একাট্টা হওয়ায় যে কোনো মুহূর্তে ইউরোপে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে শঙ্কা ব্রিটেনের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনা সভায় রাশিয়ার সঙ্গে ইরান এবং উত্তর কোরিয়ার সুসম্পর্ক নিয়ে উদ্বেগ জানান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের দূত জেমস কারিউকি। দেশগুলো একাট্টা হওয়ায় ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউরোপের মাটিতে যে কোনো সময় আঘাত হানতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। শুধু ইরান এবং উত্তর কোরিয়াই নয়, রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীনও। দেশ দুটির মধ্যে বরাবরই সম্পর্ক ভালো, তবে বর্তমানে এই সম্পর্ক আরও জোরদারের ইচ্ছা পোষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায় বিচার স্থাপন ও দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিয়েছেন তিনি। এরই মধ্যে বড় আকারের যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে মস্কো বেইজিং। পাল্টাপাল্টি প্রতিশ্রুতিতে জমজমাট যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা। শুক্রবার পেনসিলভেনিয়ার এক সমাবেশে কেন্দ্রীয় সরকারের চাকরিতে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এদিকে সামাজিক নিরাপত্তা আয়ের ওপর কেন্দ্রীয় কর নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় গিয়ে প্রায় প্রতিদিনই এমন ভিন্ন ভিন্ন অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন দুই প্রতিদ্বন্দ্বী। যুক্তরাষ্ট্রের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। ভবিষ্যৎ প্রেসিডেন্ট পদের জন্য চলতি বছরের 5 নভেম্বর লড়বেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। উভয়ের নির্বাচনী ইশতেহারে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন আশার বাণী। প্রচারণায় গিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানারও চেষ্টা করছেন দুই প্রতিদ্বন্দ্বী। প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দেবেন বলে জানান কমলা হ্যারিস। শুক্রবার পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ডিগ্রি দিয়ে মানুষের দক্ষতা মাপা যায় না। যেসব মানুষের 4 বছরের ডিগ্রি নেই তাদের জন্য কাজের সুযোগ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই ভাইস প্রেসিডেন্ট। এমনকি বেসরকারি খাতগুলোকেও একই রকম পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন বলে উল্লেখ করেন কমলা। এছাড়াও মধ্যবিত্তদের জন্য কর কমানোর প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ট্রাম্প নির্বাচিত হলে তিনি সামাজিক নিরাপত্তা আয়ের ওপর কেন্দ্রীয় কর নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার লাস ভেগাসের একটি সমাবেশে ট্রাম্প একথা জানিয়ে বলেন, ওভারটাইম ফির ওপর থেকেও কর কমাবেন তিনি। অবসরপ্রাপ্ত ও সামাজিক পেশায় নিয়োজিত নাগরিকদের ওপর থেকে করের অতিরিক্ত বোঝা কমাতেই এমন আশ্বাস দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। অন্তরা সেন, সময় সংবাদ। সেবানিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে হয়রানি বেড়েছে পর্তুগাল প্রবাসীদের। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতার এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন তারা। সহজে সমাধানযোগ্য ইস্যুতেও অনেককে বসিয়ে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে কূটনীতিক তৎপরতার অভাবে অগ্রগতি নেই দুদেশের সম্পর্কে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
স্থানীয় সময় সকাল 8টায় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের বাইরে প্রবাসীদের দীর্ঘ লাইন। শহরের বাইরে থেকেও এসেছেন অনেকে। ভোর থেকে দাঁড়িয়েছেন লাইনে, একটাই লক্ষ্য দ্রুত কাজটি সেরে যোগ দেবেন কর্মক্ষেত্রে। 9টায় দূতাবাসের কনসুলার সেবার দরজা খুললেও 10টার দিকে দূতাবাসে ঢুকতে দেখা যায় সেদিন প্রবাসীদের কাগজপত্রের স্বাক্ষরের দায়িত্বে থাকা কাউন্সিলরকে। প্রবাসীদের অভিযোগ, এ চিত্র প্রতিদিনের। আমরা যখন পর্তুগালের পাসপোর্ট আবেদন করি তো আমাদের এই পাসপোর্টের জন্য বাংলাদেশের জন্ম সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো বিভিন্ন দালালের মাধ্যমে দিল্লি থেকে সত্যায়িত করে আনতে হয়। তো আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে লিসবনে অবস্থিত এম্বাসি তারা কি আমাদের পক্ষে কি ভূমিকা রাখতেছে? পাসপোর্ট করতে গিয়ে পুরা দিন থাকার পরেও আমার এমপ্লয়ি পাসপোর্টটা সম্পন্ন করে আসতে পারে নাই। তো আসলে এই ধরনের হয়রানি থেকে নিষ্পত্তি আমরা আসলে চাচ্ছি। সম্প্রতি দূতাবাস প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগের সঙ্গে নতুন যোগ হয়েছে সেবা প্রত্যাশীদের জন্য একমাত্র ওয়েটিং রুম বন্ধ রাখার বিষয়টি। তাই রোদে দাঁড়িয়েই সেবা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রবাসীদের। নেই ডিজিটাল টোকেন সিস্টেমও। প্রবাসীদের সেবাদান সহজ করতে সরকারের নির্দেশনা থাকলেও কূটনৈতিক তৎপরতার অভাবে মুখ থুবড়ে পড়ছে পর্তুগাল বাংলাদেশ সম্পর্ক। কিছু দিবস পালন ছাড়া দুদেশের সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক কোনো বৈঠকের তথ্য পাওয়া যায়নি দূতাবাসের ওয়েবসাইটে। 2023 সালের 16 মার্চ সবশেষ দ্বিপক্ষীয় চুক্তি সই হয় দুই রাষ্ট্রের। আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা সম্ভাবনাময় নানান ইস্যুও এগোয়নি এরপর। সে বছরের সেপ্টেম্বর থেকে রাষ্ট্রদূত হিসেবে পর্তুগালে দায়িত্ব পালন করে আসছেন পেশাদার কূটনীতিক রেজিনা আহমেদ। রদবদল হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতেও। ইমেইলে বিভিন্ন অভিযোগ অস্বীকার করলেও প্রবাসীদের নানা সমস্যার বিষয়ে দূতাবাসের দায়িত্বশীল কোনো ব্যক্তি কথা বলতে রাজি হয়নি। দূতাবাসের দেয়া হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন 4 শতাধিক প্রবাসীকে সেবা দেয় এই মিশন। প্রবাসীরা বলছেন, একই জনবল নিয়ে এর থেকে বেশি মানুষকেও সহজে সেবা দিয়েছে দূতাবাস। তাই ভোগান্তি কমাতে ও দুদেশের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সেবার মনোভাব বাড়ানোর তাগিদ প্রবাসীদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত সুনাম নিমিষেই শেষ হয়ে যায় নানা অপকর্মে জড়িত কিছু প্রবাসীর জন্য। সম্প্রতি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রভাব বিস্তার করতে না পারায় রাষ্ট্রদূত সহ কার্যালয়ের কর্মকর্তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন দেশটির বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা। অপকর্ম জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। দেখছেন আন্তর্জাতিক সময়। পাইলটের দক্ষতা ও সাহসিকতায় প্রাণে বাঁচলেন 6 ক্রু সহ বিমানের 176 যাত্রী। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঘটেছে এমন ঘটনা। কর্তৃপক্ষ জানায়, ন্যাশভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভুলবশত একই রানওয়েতে 2টি বিমান ঢুকে পড়ে। তবে এ সময় আতঙ্কিত না হয়ে সঠিক মুহূর্তে ব্রেক কষে বিমানের গতি কমিয়ে আনেন পাইলট। এতে সম্ভাব্য সংঘর্ষ থেকে বেঁচে যায় বিমান দুটি। একটি বিমানের চাকা নষ্ট হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জটিল মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাত্রীদের প্রাণ বাঁচানোয় পাইলটের দক্ষতাকে বাহবা জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে একই রানওয়েতে 2 বিমান ঢুকে পড়ার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ। বুলগেরিয়ায় সামরিক মহড়া চলাকালীন একটি বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ন্যাটোতে যোগদানের 20তম বার্ষিকী উপলক্ষে দেশটিতে সামরিক মহড়ার আয়োজন করা হয়। মহড়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার পর মহড়া অনুষ্ঠান বাতিল করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। তবে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেখছেন আন্তর্জাতিক সময়। বেতন বাড়ানোর দাবিতে পাইলটদের ধর্মঘটের জেরে বন্ধ হয়ে যেতে বসেছে এয়ার কানাডার সব কার্যক্রম। দাবি না মানলে আগামী সপ্তাহে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পাইলটরা। সংস্থাটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এক বছরের বেশি সময় আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি এয়ার কানাডা ও সংস্থাটির পাইলটরা। বেতন বাড়ানোর দাবিতে দ্বন্দ্বের সূত্রপাত। দ্রুত সমস্যার সমাধান না হলে দুপক্ষই 72 ঘন্টার নোটিশ দিয়ে ধর্মঘট বা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিতে পারে, যাতে বিপাকে পড়ার আশঙ্কা প্রায় 1 লাখ যাত্রীর। শুধু যাত্রীই নয়, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি হবে। এছাড়া একবার কার্যক্রম ব্যাহত হলে পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে প্রায় 10 দিন। কার্যক্রম স্থগিতের কারণে আর্থিক ক্ষতি ও যাত্রীদের ভোগান্তি কমাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সরকারের হস্তক্ষেপ আশা করলেও এ বিষয়ে সরকার কোনো সাহায্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, দেশের কোথাও কোনো ধর্মঘট হলেই সবাই চায় সরকার সমাধান করবে, কিন্তু এবার তা আর হবে না। নিজেদের দ্বন্দ্ব নিজেদেরকেই সমাধান করতে হবে। এয়ার কানাডা দুই পক্ষের দ্বন্দ্বের এমন পরিস্থিতিতে এসেও বেতন বৃদ্ধির বিষয়ে কোনো ফলপ্রসূ আলোচনা এখনো হয়নি বলে জানায় পাইলটের প্রতিনিধিত্বকারী সংস্থা। এয়ার কানাডা এত মুনাফা লাভ করলেও কর্মীদের বেতন না বাড়ানোয় ক্ষিপ্ত এয়ার কানাডার প্রায় 5200 জন পাইলট। অন্যদিকে এয়ার কানাডা পাইলটদের বেতন বৃদ্ধির দাবিকে অযৌক্তিক বলে মনে করছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সুইডেন ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের 35 লাখ টাকারও বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছে। শরণার্থীর সংখ্যা কমাতেই দেশটির অভিবাসন বিরোধী সরকার নতুন এই পদক্ষেপ নিয়েছে। ডেমোক্র্যাটদের সহায়তায় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি পরিবর্তনের পাশাপাশি স্থায়ী বসবাসের অনুমতিতে কড়াকড়ি আরোপ করা হয় দেশটিতে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। বর্তমানে বিশ্বের নানা দেশে যুদ্ধের কারণে বিপুল পরিমাণ অভিবাসী সুইডেনে প্রবেশ করছে। এছাড়া উন্নত জীবন, ভালো উপার্জন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের দেশ সুইডেন। তবে জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটির অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আসে। স্থায়ী বসবাসের অনুমতির ক্ষেত্রে আগের চেয়ে বেশি যাচাই বাছাই করা হচ্ছে এবং নিয়ম নীতি আরও কঠোর করা হয়েছে। সুইডেনে বসবাসরত বিপুল সংখ্যক শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর নানা চেষ্টা করছে সুইডিশ সরকার। এবার নিজ দেশে ফেরত যাওয়ার জন্য বিশেষ অর্থ প্রদানের ঘোষণা করেছে দেশটি। এর আগে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত গেলে একজন প্রাপ্তবয়স্ক অভিবাসীকে সর্বোচ্চ 10,000 সুইডিশ ক্রোনা আর শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ 5,000 সুইডিশ ক্রোনা প্রদান করা হয়। নতুন ঘোষণায় এই সংখ্যা প্রায় 3000% বৃদ্ধি করে সর্বোচ্চ 3,50,000 সুইডিশ ক্রোনা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা 35 লাখ টাকারও বেশি। সুইডেনে যে বর্তমান সরকার আছেন এরা ইমিগ্রেন্ট বান্ধব না, এটা অনেকেই জানেন, এবং এরা নানাভাবে চেষ্টা করছে ইমিগ্রেন্ট কমানোর জন্য। 2026 সালের মধ্যে যারা শরণার্থী বা কোটা শরণার্থী এবং সাবসিডি সুরক্ষার আওতায় আছেন তারাই এই সুযোগ নিতে পারবেন। সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ক্ষমতায় আসার পর অভিবাসন ও অপরাধ দমনের প্রতিশ্রুতি দেন। এর সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। এর ফলে কর্মক্ষেত্রে মানব সম্পদকে আরও সুষ্ঠুভাবে ব্যবহার করা সম্ভব হবে বলে মনে করছে দেশটির সরকার। নতুন এই নীতিমালা আগামী বছর থেকে ধীরে ধীরে কার্যকর হবে বলে জানানো হয়েছে। গত 1 দশকে চীনে কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় 4 কোটি কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। শি জিনপিং প্রশাসন সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে। এতে উল্লেখ করা হয়, পুরুষদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 63 করা হবে, আর নারী অফিস কর্মীদের বয়স 55 থেকে বৃদ্ধি করে 58 করা হবে। 2025 সাল থেকে আগামী 15 বছরের মধ্যে এই পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে চীনের জাতীয় পরিসংখ্যান দফতর এনবিএস এর হালনাগাদ তথ্য বলছে টানা দ্বিতীয় বছর মতো দেশটিতে কমেছে জনসংখ্যা। এনবিএস জানায় 2023 সালে চীনের জনসংখ্যা কমে 140 কোটি 90 লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় 20,80,000 কম। এছাড়া গত বছর দেশটিতে প্রতি 1000 জনের বিপরীতে শিশুর জন্মহার ছিল 6.39। 2022 সালেও এই হার ছিল 6.77। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে এটি সবচেয়ে কম জন্মহারের রেকর্ড। বেইজিংয়ের শ্রমবাজারে কর্মক্ষম জনসংখ্যাও দ্রুত হ্রাস পাচ্ছে। গত 1 দশকে 16 থেকে 59 বছর বয়সী কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় 4 কোটি কমে গেছে। নীতি নির্ধারকেরা মনে করছেন এমন অবস্থা চলতে থাকলে তা দেশটির জন্য ক্ষতিকারক হবে। অবসর গ্রহণের বয়স বৃদ্ধির মাধ্যমে এই সংকট কাটানো সম্ভব হবে বলে মনে করছেন অনেকে।
ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।